দেখো, আমরা ইতিমধ্যেই ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বার যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে সলভ করেছি। এবার যে গ নাম্বার কোশ্চেনটা আসছে এটাতে কি বলছে? মূলত এই গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য। ডি ব্লক মৌলের অনেকগুলা বৈশিষ্ট্যই তোমাদের বইয়ের ভিতরে আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে চুম্বক ধর্ম। তো ডি ব্লক মৌল সাধারণত চুম্বক ধর্ম প্রদর্শন করে কিছু কিছু মৌল। তো ওই ব্যাখ্যাটা হচ্ছে এখানে তোমার দিতে হবে। এক কথায় ডি ব্লক মূল নিয়ে তোমাদের বিস্তারিত একটা পড়াশোনা আছে, তার মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে এখানে যে প্যারাম্যাগনেটিক, এই যে ম্যাগনেটিক কথাটা আছে দেখছো, ম্যাগনেটিক মানে কি চুম্বক ধর্ম আর কি। ডি ব্লক মূল হচ্ছে আমাদেরকে এই চুম্বক ধর্ম প্রদর্শন করে দেখা যায়, এগুলো নিয়ে একটু ব্যাখ্যা করতে হবে আর কি। তো এখানে তোমার এই সিএন এটা মানে কি, সিএন মানে হচ্ছে সায়ানাইড, এটার নাম হচ্ছে সায়ানাইড, এর একটা আয়ন সায়ানাইড। এটার যে আয়ন, এটা আয়নটা হচ্ছে -1 হয়ে থাকে। এটা একটু তোমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা এগুলো এখনো পড়াই নাই। তো আপাতত এটা হচ্ছে একটু মুখস্থ করবা। সায়ানাইডের একটা আয়ন থাকে, এটা হচ্ছে -1, ঠিক আছে? এখানে দেখো, তোমার এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে আগে তোমার উদ্দীপক থেকে এই কিউটা বের করতে হবে। কিউটা কিভাবে বের করবা? সিমিলারলি আমরা গ নম্বর কোশ্চেনটাতে যেভাবে বের করছি এখানেও একইভাবে বের করবো। তো কিউটা বের করার জন্য তোমার এখানে দেখো একটা এন আছে, তো তোমার আগে এন এর মানটা বের করতে হবে। এন এর মানটা কিভাবে বের করবা? এই দেখো এখানে একটা কথা আছে যে এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। তো এখানে এন এর সর্বনিম্ন তুমি কোন মানটা নিবা? এখানে দেখো n-1 ওর সাথে একটা কি আছে, ডি আছে না? ডি এর ক্ষেত্রে একদম সর্বনিম্ন ডি অরবিটাল কোনটা? সর্বনিম্ন ডি অরবিটাল হচ্ছে 3D অরবিটাল। 3D অরবিটাল, কারণ আমরা জানি যে 2D অরবিটাল ওইটা সম্ভব না। তো 2D যেহেতু সম্ভব না, তাহলে এরপরে কি 3D? তাহলে 3D তোমার কাছে একদম সর্বনিম্ন অরবিটাল, বা ডি এর ক্ষেত্রে সর্বনিম্ন। 4D হলে তো একটু বড় হয়ে গেল, আমাদেরকে এখান থেকে হচ্ছে সর্বনিম্ন এই কথাটা বলছে যেহেতু, তাহলে আমরা ডি এর সর্বনিম্ন এই যেই মানটা আছে এটাই নিব। তো ডি এর আগে দেখো তো তোমার এখানে সংখ্যা কত, 3। বাট তোমার এইখানে প্রশ্নে দেখো তো ডি এর আগে যে সংখ্যাটা সেটার মান কত, n-1। তাহলে কি আমি বলতে পারি, দেখো এইটো ডি এর আগে, এই n-1 ওইটাও ডি এর আগে, তাহলে কি আমি বলতে পারি n-1টাই 3। তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি এন এর একটা মান পেয়ে যাবা যেটা হচ্ছে 4। তাহলে এন এর মান, তাহলে এইটুকুর মান পর তুমি পেলে 3, আর এই এন এর মানটা হচ্ছে 4। তো এখান থেকে তুমি ইলেকট্রন বিন্যাস এখন করবা, ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে কিউটা বের করো। তো আমরা দেখি লাস্ট কক্ষপথটা কিরকম হয়। এখানে n-1 এর জায়গায় 3 লিখে দিলাম, অর্থাৎ এন এর মানটা 4 বসে 3d6, আর এখানে n এর মান 4 বসালে হচ্ছে 4s2। এটা হচ্ছে আমাদের লাস্ট যেই কক্ষপথের ইলেকট্রন এরকম হবে। তো এখান থেকে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করি, দেখো কি পাওয়া যায়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। তো এখানে তুমি দেখো তো টোটাল কয়টা ইলেকট্রন আছে এখানে। এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 6টা, 6 আর 10 16, 16 আর হচ্ছে এখানে হচ্ছে কয়টা, 6টা, এখানে হচ্ছে 8টা, 8টা, আর হচ্ছে তোমার এই 18, টোটাল কয়টা হলো, টোটাল হচ্ছে 26টা, ঠিক আছে। 26 ইলেকট্রন বিশিষ্ট যে মৌল, ওইটার নাম হচ্ছে ফেরাম বা লোহা। তো এই কিউটা কি, তাহলে কিউটা আমাদের লোহা, এটা আমরা পেয়ে গেছি। তো এখানে যদি তুমি কিউ বসাও, এখানে তুমি দেখো দুইটা আয়ন পাবা, এগুলোকে সাধারণত জটিল আয়ন বলে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অন্য একটা আয়ন থাকে, এগুলোকে হচ্ছে জটিল আয়ন বলে। আমরা জটিল আয়নও পড়ি নাই, তোমাদের এই পরীক্ষার জন্য জাস্ট যতটুকু লাগবে ওইটুকু আপাতত মাথায় রাখো। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম ফার্স্ট ব্র্যাকেট আকারে এরকম অন্য একটা আয়ন থাকলে, এই আয়নগুলোকে সাধারণত লিগেন্ড বলে, এগুলো এখন আমরা পড়ি নাই। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে এফ ই, কারণ কিউ আছে, কিউর জায়গায় জাস্ট আমি এফ এ লিখে দিছি, আর এটা কি আছে, সি এন। তারপরে এখানে একটা 6 আছে, এখানে হচ্ছে -3 আছে। আরো একটা আয়ন আছে, এখানে হচ্ছে কিউ, কিউর জায়গায় আমি লিখে দিলাম এফ ই, তারপর হচ্ছে সি এন, এখানে একটা 6, পর হচ্ছে 4 মাইনাস। দেখো এই দুইটা জিনিস হুবহু দেখতে পুরাই সিমিলার,
সামান্য একটু পার্থক্য আছে। এখানে হচ্ছে 3 মাইনাস, এখানে হচ্ছে 4 মাইনাস। এই জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো তোমার হচ্ছে আমরা ইতিমধ্যে একটু আগে বলছিলাম সায়ানাইড ওর আয়ন কত? ওর আয়ন হচ্ছে -1। আর তোমরা মনে রাখবা Fe ওর হচ্ছে 2 ধরনের আয়ন পসিবল। একটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস, আরটা হচ্ছে 3 প্লাস। দেখো এখানে সায়ানাইড, একটা সায়ানাইড হচ্ছে একটা মাইনাস হয়, তাহলে এখানে কয়টা সায়ানাইড আছে? 6টা। তাহলে তোমার এখানে টোটাল হচ্ছে 6টা মাইনাস আছে। তাহলে তোমার এই F এর সাথে এমন কোন সংখ্যা নিতে হবে যেই সংখ্যা যোগ বিয়োগ করে তুমি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 3 মাইনাস পাবা। তো F এর দুইটা মান সম্ভব, হয় 2 প্লাস না হয় 3 প্লাস। দেখো তুমি যদি এখানে 2 প্লাস বসাও তাহলে 2 প্লাসের সাথে 6 মাইনাস যদি তুমি করো তাহলে এখানে তোমার হচ্ছে 4 মাইনাস আছে। তার মানে এটা 2 প্লাস হবে না, এটা হচ্ছে 3 প্লাস হবে। দেখো 3 প্লাস 6 মাইনাস মানে 3 প্লাস 6 মাইনাস, এটা তুমি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে দেখো কি পাও। তাহলে 6 এর জন্য হচ্ছে মাইনাস চিহ্ন, এখানে মাইনাসটা দিলে আরো সহজে বোঝা যায়। তাহলে এখানে তুমি আলটিমেটলি কি পাবো? -3 পাবো আর কি। দেখো এখানে তোমার -3 আছে, ঠিক আছে? তার মানে এইখানে যে Fe টা আছে, এই Fe এর চার্জ কত? এই Fe এর চার্জ হচ্ছে তোমার হচ্ছে 3 প্লাস। এই চার্জটাই তোমার মূলত মেইন জিনিস। এই চার্জটা তোমার বের করতে পারলেই তোমার এই যে প্রশ্নটা আছে এটা এখানেই অ্যান্সার বা উত্তরটা হয়ে যাবে। মানে মূল অ্যান্সার এখানেই শেষ। এবার হচ্ছে ওর ক্ষেত্রেও তুমি আয়নটা বের করো। এখানে সায়ানাইড একটার জন্য আমরা জানি 1 মাইনাস হয়, তাহলে টোটাল কয়টা আছে? 6টা, তাহলে 6টার জন্য টোটাল 6 মাইনাস। তাহলে তোমার এই F এর মান কি হতে পারে? F এর মান হয় আমি জানি 2 প্লাস হতে পারে, অথবা 2 3 প্লাস হতে পারে। 3 প্লাস 2 প্লাস, যে কথা তুমি প্লাস চিহ্নটা আগেও দিতে পারো চাইলে, অনেকে আগে দেয় অনেকে পরে দেয়, একই কথা। দেখো আমি যদি এখানে 2 প্লাস বসাই তাহলে প্লাস 2 আর এটা হচ্ছে -6, এই দুটো যদি যোগ বিয়োগ করো তোমার আলটিমেটলি -4 আসে। দেখে এখানে -4 বা 4 মাইনাস আছে, ঠিক আছে? তার মানে এই Fe ওর চার্জ কত? ওর চার্জ হচ্ছে 2 প্লাস। চার্জ গুলো হচ্ছে তোমার বের করা লাগবে, ঠিক আছে? তো আমার দুইটা কোশ্চেনের জন্যই চার্জ বের করা শেষ। চার্জ বের করার আগে আমি Fe ওর ইলেকট্রন বিন্যাসটা করি। Fe টোটাল হচ্ছে 26টা ইলেকট্রন থাকে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 3d6, 4s2। ওর হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তোমরা পারো, আমি এটা ধরে নিলাম। তোমরা ছোটবেলা থেকেই কি করছো? ইলেকট্রন বিন্যাস করছো। তো প্রথমে Fe3+ আয়নের ক্ষেত্রে দেখো, Fe3+ আয়নটা নিয়ে যদি তুমি কাজ করো, তার মানে কি হয়েছে? এখানে ও 3টা ইলেকট্রন ত্যাগ করছে। যদি 3টে ইলেকট্রন ত্যাগ করে তাহলে ওর 3টে ইলেকট্রন কমে যাবে এখান থেকে। তো ওই থেকে 3টে ইলেকট্রন কমবে, একদম লাস্ট কক্ষপথ থেকে হচ্ছে বা লাস্ট অরবিটাল থেকে হচ্ছে 3টে ইলেকট্রন কি হবে? কমে যাবে। তো কমায় দাও, 3টে ইলেকট্রন কমায় দিলে দেখো তো এখন ওর নতুন করে ইলেকট্রন বিন্যাস কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখান থেকে যদি টোটাল 3টা কমে তাহলে এই দুইটা চলে যাবে, তার সাথে এখান থেকে একটা চলে যাবে, চলে গিয়ে এখানে হবে 3d5 আর এখানে হচ্ছে 4s0, ঠিক আছে? হুম। একইভাবে Fe2+ ওর জন্য যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তুমি কি পাবো? 1s2। এই ক্ষেত্রে শুধু এই s এর ইলেকট্রন চলে যাবে, d এর আর যাওয়া লাগবে না, কারণ এক্ষেত্রে জাস্ট দুইটা ইলেকট্রনই সে ত্যাগ করছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এটা হচ্ছে 3d6 থাকে, ঠিক আছে? এবার আমরা এই ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা একটু বোঝার চেষ্টা করি এবার কোশ্চেনটাতে কি চাইছে। দেখো কোশ্চেনটাতে বলছে সে এই আয়নদের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক। এবার একটু বুঝি দাও, প্যারাম্যাগনেটিক বলতে কি বোঝানো হয়? সাধারণত হচ্ছে তোমাদের বইয়ে 3 ধরনের ম্যাগনেটিক ধর্ম আছে। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই দুইটা দিয়ে পরীক্ষায় বেশি আসে, আপাতত তোমরা এই দুইটাই শিখো, কারণ আমরা সময়ের সাথে সাথে বাকিগুলো হচ্ছে তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে ও চৌম্বকের সাথে সামান্য আকর্ষণ দেখায়। চৌম্বকের সাথে সামান্য আকর্ষণ দেখায়, সামান্য আকর্ষণ। আর ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে ও চৌম্বকের সাথে সামান্য বিকর্ষণ দেখায়, ঠিক আছে? মানে চৌম্বক থেকে সে দূরে চলে যেতে চায় আর ও হচ্ছে কি যেতে চায়?
কাছে চলে আসতে চায়। তো এখানে তোমার এই ধর্মগুলাই বের করতে হবে কোনটা চুম্বকের কাছে আসে কোনটা দূরে চলে যায়, ঠিক আছে? তো এই ধর্ম কই থেকে বের করবা, এই ধর্ম মনে রাখবে, এই ধর্ম বের করা হচ্ছে সব ডি অরবিটাল থেকে। যেখানে তোমার ডি আছে ওইখান থেকেই তুমি খুব ইজিলি এটা বের করতে পারবা। তাও কার ডি অরবিটাল? আয়নের। যখন আমরা আয়নটা বের করলাম না, এই যে আয়নগুলো বের করলাম দেখলা, এই যে এই আয়নগুলোর জন্য এখন তুমি ডি অরবিটাল লক্ষ্য করবা, ওই ডি অরবিটাল থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো সে প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক। আমরা ছবিটা আঁকাই, ছবি আঁকালে এগুলো হচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমরা প্রথম শুধুমাত্র ডি অরবিটাল আঁকাবো বা লাস্ট কক্ষপথ আঁকাবা, সবগুলো আঁকাইতে হবে না। তো দেখো তো এখানে ডি, এই ডি কয়টা আছে? এই যে এফি থ্রি প্লাসের ক্ষেত্রে প্রথমে এফি থ্রি প্লাসের জন্য করি, এফি থ্রি প্লাস এর জন্য এফি থ্রি প্লাসটা কোন মৌলের মধ্যে ছিল? এফি থ্রি প্লাসটা যে মৌলে ছিল ওইটাও লিখে দিতে পারো সাইড দিয়ে। এফি থ্রি প্লাস ছিল হচ্ছে এফি সিএন মাইনাস সিক্স মাইনাস থ্রি, এফ ই এফ এফ ই সিএন সিক্স মাইনাস থ্রি, এই এই মৌল বা এফি থ্রি প্লাস একই কথা। তো ওর আমরা বলছি কি লাস্ট যে অরবিটাল গুলো আছে ওইগুলা শুধু আঁকাবা। লাস্ট অরবিটাল কি আছে? এখানে আছে ডি অরবিটাল আছে, দেখো। তো ডি অরবিটালটা আঁকাও। ডি, ডি অরবিটালের জন্য তোমার কয়টা ঘর হয়? ডি অরবিটালের জন্য হচ্ছে পাঁচটা ঘর হয়। এটা কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে মনে করাই দিই একটু। ডি অরবিটালে টোটাল ইলেকট্রন ধরে কয়টা? 10টা। তো প্রত্যেকটা ঘরে ইলেকট্রন থাকে 2টা, তাহলে 10টার জন্য total ঘর কয়টা আঁকাবা? টোটাল হচ্ছে 5টা ঘর আঁকাবা, ঠিক আছে? তো এক, দুই, এক কথা উপশক্তি স্তর 5টা আর কি। 2, 3, 5। তো ডি অরবিটালের জন্য 5টা ঘর আঁকানো শেষ। দেখো তো ডি এর পরে এখানে ও কি আছে? 4s আছে, তাহলে এখানে একটা এস অরবিটাল আছে, তাই না? তো একটা এস অরবিটাল আঁকাবা। এস অরবিটালে টোটাল ইলেকট্রন ধরে কয়টা? এস অরবিটালে টোটাল ইলেকট্রন ধরে হচ্ছে তোমার, এটা হচ্ছে 3d আঁকাইছি, এটা হচ্ছে 4s আঁকাইছি। টোটাল 2টা ইলেকট্রন ধরে, তাই এই কারণে একটা ঘর আঁকাইলেই যথেষ্ট, কারণ আমরা জানি একটা ঘরের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। 4s এর মধ্যে, 4s এর পরে তোমার মনে হতে পারে এখানে কোনো অরবিটাল নাই, না আছে। 4s এর পরে 4pও আছে। তুমি যদি এই যে ফেরাম বা লোহাটা আছে এটাকে খুব উত্তেজিত করো, তখন দেখা যাবে আরো ইলেকট্রন তোমার বিজোড় ইলেকট্রনে পরিণত হয়। মানে এক কথা হচ্ছে এই ইলেকট্রন গুলা তোমার পরের কক্ষপথে যাইতে থাকে, অর্থাৎ পরের কক্ষপথ হচ্ছে তোমার 4p, ওই দিকে হচ্ছে যাইতে থাকে, ঠিক আছে? তাহলে এখানে তার মানে আরো একটা কক্ষপথ আমরা চাইলে আঁকাইতে পারবো, এটা হচ্ছে 4p। তাহলে পি অরবিটালে টোটাল ইলেকট্রন থাকে কয়টা? পি অরবিটালে টোটাল ইলেকট্রন থাকে 6টা। তাহলে এখানে আমরা তাহলে ঘর কয়টা আঁকাবো? আমরা জানি একটা ঘরে 2টা ইলেকট্রন থাকে। তাহলে যেহেতু এখানে টোটাল 6টা ইলেকট্রন থাকে, তাহলে হচ্ছে টোটাল 3টা ঘর আঁকাবো। এক ঘরে 2টা করে টোটাল হচ্ছে 6টা, ঠিক আছে? এবার তুমি তাকাও, একদম লাস্ট যে অরবিটালটা আছে এই হচ্ছে তোমার লাস্ট ডি অরবিটাল। এখানে কয়টা ইলেকট্রন আছে তোমার? এই ডি এর ভিতরে 5টা। এখানে শুধু ডি নিয়েই কাজ, এছাড়া অন্য কিছুই না। চুম্বক ধর্ম দেখাইতে বলে শুধু ডি অরবিটালের ইলেকট্রন নিয়ে কাজ করবা, তাও আবার আয়ন গঠনের পরে, আয়ন গঠনের আগে না। তো ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? ডি এর মধ্যে হচ্ছে 5টা ইলেকট্রন আছে। তো এই 5টা ইলেকট্রন প্রথমে হচ্ছে তুমি এখানে বিজোড় ইলেকট্রন আকারে দিবা, ঠিক আছে? একটা একটা করে বিজোড় ইলেকট্রন দাও। বিজোড়, 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 5টা হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এখন একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকের ভিতরে যে জিনিসটা থাকে এটার নাম হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ডেরও কিছু কাজ আছে। এখন লিগ্যান্ড কাকে বলে এই সংজ্ঞা আমরা আর না দিলাম, এটা তোমরা এখন বুঝবা না, আমরা পরে এটা তোমাদেরকে পড়ায় দেবো, ঠিক আছে? এই লিগ্যান্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। দেখো এখানে তোমার কয়টা লিগ্যান্ড আছে? টোটাল 6টা লিগ্যান্ড আছে। যদি তুমি এখানে শক্তিশালী লিগ্যান্ড ইউজ করো, শক্তিশালী লিগ্যান্ড কারা আর দুর্বল লিগ্যান্ড কারা, এটা আমি দেখো এখানে তোমাদের একটা ছবি দিয়ে দিছি। এই হচ্ছে খুবই শক্তিশালী লিগ্যান্ড। দেখো এই সায়ানাইড আমাদের এখানে কি আছে? এখানে হচ্ছে মূলত দেখো, এখানে আমাদের সায়ানাইড আছে, আর এখানে দেখো সায়ানাইডটা কোন ঘরের মধ্যে বসছে? শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে বসছে। যারা শক্তিশালী লিগ্যান্ড তারা হচ্ছে কি করে? তারা হচ্ছে এই বিজোড় ইলেকট্রনকে ধাক্কা দিতে থাকে। ওদেরকে কি দেবে? এই ইলেকট্রন গুলোকে হচ্ছে ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে ও সামনের দিকে পাঠিয়ে দিবে, যেমন এই ইলেকট্রনটারে সামনের দিকে পাঠিয়ে দিবে, সামনের দিকে ওর কাছে পাঠিয়ে দিবে। এই ইলেকট্রনটারে সামনে পাঠিয়ে দিবে ওর কাছে।
ওর আর সামনে পাঠায় দেওয়ার জায়গা নেই, কারণ আমরা জানি একটা ঘরে কয়টা করে ইলেকট্রন থাকে, দুইটা। তো এই ইলেকট্রনটা যদি এই ঘরে চলে আসে, তখন তোমার দেখো এখানে কি ঘটনা ঘটে। উম, তো এখানে আগে একটা ইলেকট্রন তোমার ছিল, এখন নতুন করে এই ইলেকট্রনটা এই ঘরে চলে আসলো, একটা ঘরে দুইটা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, তাহলে এই দুইটা শেষ। সিমিলারলি এটা তোমার এই ঘরে চলে আসলো, তাহলে এই ঘরে তোমার কয়টা ইলেকট্রন হয়ে গেল, দুইটা হয়ে গেল। তো বাকি রইলো এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কোনো ঘরে যাইতে পারবে না, কারণ এখানে এই বাকি যে দুইটা ঘর ছিল, এই দুইটা ঘর কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল তোমার হচ্ছে 3D অরবিটালটা। তাহলে এই হচ্ছে তোমার 4s অরবিটাল, এই হচ্ছে তোমার হচ্ছে 4p অরবিটাল, ঠিক আছে। এবার হচ্ছে এখানে তুমি দেখো তোমার কয়টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড আছে না? তো এই 6টা লিগ্যান্ড এখন হচ্ছে তোমার কি করতে হবে, এইখানে বসাইতে হবে এই ফাঁকা ঘরগুলাতে। তো এইখানে তোমার একটা লিগ্যান্ড বসবে, এখানে একটা লিগ্যান্ড থাকবে, এখানে একটা লিগ্যান্ড থাকবে, এরকম একটা দুইটা সিরিয়ালি দিবে আর কি, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 6, 6টা লিগ্যান্ড হয়ে গেছে। 6টা লিগ্যান্ড আঁকানো শেষ। আঁকানোর পরে এই লিগ্যান্ড এখানে আঁকানোটা মেইন না, তোমার হচ্ছে মেইন হচ্ছে এই ঘরটা। এই ঘর আঁকানোর পরে তুমি দেখবা তোমার এখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে কিনা। দেখো এই দুইটা জোড় ইলেকট্রন পাইছে, আমার একটা সিঙ্গেল কি আছে, বিজোড় আছে না ইলেকট্রন। যদি কোনো বিজোড় ইলেকট্রন থেকে থাকে, তখন ওই ধর্মকে বলা হয় প্যারাম্যাগনেটিক, মানে ওরা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তার মানে এখানে এই যে Fe3+টা, অর্থাৎ এই যে যৌগটা, এটা আমাদের কোন ধরনের চৌম্বক ধর্ম দেখাবে, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক চৌম্বক ধর্ম হচ্ছে দেখাবে, ঠিক আছে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। এবার হচ্ছে আমি Fe2+ এর জন্য করি, ঠিক আছে। মানে আমাদের আরো একটা যৌগ ছিল, এটা হচ্ছে এই যৌগটা, ঠিক আছে। তো এই যৌগটার জন্য আমরা যে আয়নটা পাইছিলাম, এটা হচ্ছে Fe2+। তো Fe2+ এর যে ইলেকট্রন বিন্যাসটা ছিল, এটা হচ্ছে দেখছি ডি এর ভিতরে কয়টা ইলেকট্রন থাকে লাস্টে, ডি এর ভিতরে হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের 6টা ইলেকট্রন থাকে, বুঝতে পারছো। তো এটা নিয়ে আমরা আবারও সিমিলারলি একইভাবে ছবি আঁকাবো, ঠিক আছে। লিখি, লিখো এটা Fe2+ এর জন্য, বা এখানে লেখা যায় FeCN6 4-। তো Fe2+ ওর ইলেকট্রন বিন্যাস করা মূলত হচ্ছে যারা ডি ব্লক মূল, বারবার বলতেছি, যারা ডি ব্লক মূলের আয়ন গঠন করবা, ওই আয়নের ইলেকট্রন বিন্যাস করবা, ওর ইলেকট্রন বিন্যাসের যে ডি অরবিটালটা পাবা, ওই ডি অরবিটাল নিয়েই তোমার সম্পূর্ণ কাজ, এছাড়া আর কিছুই না। তো Fe2+, ওর যদি আমরা এখন ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে কি ঘটনা ঘটবে। ওর ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখছি কিরকম ছিল, এই হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত 6। এই ডিটা নিয়ে আমাদের কাজ, বুঝতে পারো কথাটা। তো এই ডিটা নিয়ে আমরা কাজ করব। দেখো তো এই ডিটা নিয়ে যদি কাজ করি, এটা আর আমি আঁকাইলাম না, এটা না লিখাই ভালো। ডি ডি এখানে থ্রি ডিটা ডি অরবিটাল আগে আঁকাই। ডি এর জন্য টোটাল কয়টা ঘর হয়, ডি এর জন্য টোটাল হচ্ছে 5টা ঘর হয়, এটা আমরা একটু আগে দেখছি। তাহলে 1 2 3 5। ডি অরবিটালের পরে তোমার কাছে মনে হইতেই পারে ওর অরবিটাল শেষ, আর কোনো অরবিটাল নাই। না, এখানে আরো অরবিটাল আছে। তুমি যদি এটাকে আরো উত্তেজিত করো, দেখা যাবে এই ইলেকট্রন গুলো কি হবে, এই পরের অরবিটাল আসতে থাকবে। পরের অরবিটাল এখানে কি, পরের অরবিটাল হচ্ছে 4s, এখানে কি, এখানে হচ্ছে 4p। অর্থাৎ এখানে 4s আর 4p অরবিটালেরও অস্তিত্ব আছে। তো এই কারণে তোমার এখানে 4s আর 4p এর জন্য তোমার ঘর আগাইতে হবে। তো 4s এর জন্য তোমার ঘর কয়টা হবে, 4s এর ঘর একটা হবে। কেন 4s এর ঘর একটা হবে, কারণ হচ্ছে আমরা জানি এস এর মধ্যে টোটাল ইলেকট্রন থাকে দুইটা, আর একটা ঘরে কয়টা করে ইলেকট্রন থাকে, দুইটা করে, ঠিক আছে। তো একটা ঘরেই দুইটা ইলেকট্রন কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে তোমার আবার 4p জন্য ঘর আগাইতে হবে। 4p ঘর কয়টা হবে, যেহেতু এটা পি অরবিটালে আমরা জানি হচ্ছে তোমার ঘর হয় কয়টা, পি অরবিটালের ঘর হবে হচ্ছে 3টা। তাহলে 1 3, এটা হচ্ছে 4p। একটা ঘরে কয়টা করে ইলেকট্রন থাকে, একটা ঘরে হচ্ছে দুইটা করে ইলেকট্রন থাকে, আর আমরা জানি পি এর মধ্যে টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এই Fe2+ ওর যে লাস্ট কক্ষপথ ছিল, ওর লাস্ট কক্ষপথের মধ্যে শুধু ডি লক্ষ্য করবা। দেখো তো ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, ডি এর মধ্যে 6টা ইলেকট্রন আছে। তো তোমার এই 6টা ইলেকট্রন এখানে হচ্ছে আঁকাবা। এখন কিভাবে দিবা, প্রথম হচ্ছে সিঙ্গেল একটা একটা করে দিয়ে যাবে, ঠিক আছে। তো একটা একটা করে দিয়ে যাও,
একটা একটা করে দিয়ে যাও। আচ্ছা আমার এখানে খালি উঠতেছে না, আবার লিখতেছি। একটা একটা করে দিয়ে যাও। ১, ২, ৩, ৪, ৫, আমরা জানি ৬টা, তাহলে ৫টা কমপ্লিট হয়ে গেছে। আর একটা এই ডি এর এ পাশ থেকে আসবে, এটা আবার এখানে চলে যাবে না, ঠিক আছে? তো ডি, যেহেতু ডি এর ভিতরেই ইলেকট্রনটা ছিল, এই হচ্ছে ৬টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে দেখো তো, যে লিগেন্ডটা ইউজ করছি, এই লিগেন্ডটা কি ধরনের লিগেন্ড ছিল? লিগেন্ডটা শক্তিশালী লিগেন্ড ছিল। শক্তিশালী লিগেন্ড, এটা শক্তিশালী লিগেন্ড কেন? কারণ আমরা তোমার একটা ছক দিছি, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল এটা দিছি, দেখছো? এই যে শক্তিশালী, যদি শক্তিশালী লিগ্যান্ড ইউজ করো, শক্তিশালী হচ্ছে কি করে, এই ইলেকট্রন গুলাকে হচ্ছে চাপা মারে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড এই ইলেকট্রন গুলাকে এইদিকে হচ্ছে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে এই ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে এই ঘরে, আর এই ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে এই ঘরে, ঠিক আছে? তো দেখো তো এখানে আলটিমেটলি কি ঘটনাটা ঘটলো। এখানে তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3D, এটা হচ্ছে আমাদের 4S, এটা হচ্ছে আমাদের 4P, 4P এর মধ্যে তিনটা। তো এই ঘরটাতে দেখো, আগে দুইটা ইলেকট্রনই ছিল, দুইটা হয়ে গেছে। এখন এই ঘরে আগে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা এখন এখানে নতুন করে এসে অ্যাড হয়ে এখানে দুইটা হয়ে গেল। এই ঘরে আগে একটা ইলেকট্রন ছিল, এই নতুন ইলেকট্রনটা এখানে অ্যাড হয়ে এখানেও দুইটা ইলেকট্রন হয়ে গেল, তাই না? তো আমাদের এখানে দেখো তো, লিগ্যান্ড কয়টা আছে টোটাল? লিগ্যান্ড হচ্ছে টোটাল 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড এখন বসাইতে হবে। যেখানে ফাঁকা ঘরগুলো আছে, ওই ফাঁকা ঘরগুলোতে তুমি হচ্ছে লিগ্যান্ড বসাই দিবা, ঠিক আছে? তো এই ফাঁকা ঘরের এখানে হচ্ছে লিগ্যান্ড হবে। লিগ্যান্ড এখানে জায়গা হয় নাই, এই কারণে হচ্ছে আমি ওইখানে নিচে আঁকাইছিলাম, লিখছিলাম, যাকে এখানে ঘরের ভিতরে লিখে দিই, ঠিক আছে? টোটাল 6টা লিগ্যান্ড, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? 6টা লিগ্যান্ড হচ্ছে বসানো শেষ। এবার তোমার এই ডি অরবিটালটা লক্ষ্য করো। ডি অরবিটালের মধ্যে যেই ইলেকট্রন গুলো আছে, এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? দেখো প্রত্যেকটা ঘর, দেখো এই ঘরের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, যেটা একটা জোড় সংখ্যা। এখানেও দুইটা, এটাও একটা জোড়। এখানেও দুই, এটাও কি জোড়। যদি তোমার ইলেকট্রন সবগুলাই জোড় থাকে, তখন ওই যেই আয়নটা ছিল বা মৌলটা ছিল, এটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবে। তাইলে আমি কি বলতে পারি? আমাদের এই আয়ন বা মৌলটি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, ঠিক আছে? তো এই ম্যাথটা আমাদের এখানেই শেষ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এরপর হচ্ছে ভিডিওটা যদিও বড় হয়ে গেছে, এরপর আমরা পরবর্তী কোশ্চেনটা দিকে যাব।